আজকে আমরা এসেছি প্রাক্তন নৌসেনা আধিকারিক, ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আধিকারিক বরুণ কুমার বারিকদারের কাছে। তা বরুণবাবুর কাছে আমরা প্রায় আসি এবং ওনার সুচিন্তিত মতামত প্রতিরক্ষা বিষয়ে এবং ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স বিষয়ে প্রতিবারই উনি দেন। এবং আজকে আমরা এসেছি স্যার, কাল তো একটা ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ হলো লালকেল্লার সামনে। তা আপনি এর আগে বহুবার বলছিলেন যে ভারত কিন্তু বিপদে আছেন, কেন্দ্র সরকার খুব চেষ্টা করছে ভারতকে বাঁচাবার, কিন্তু ভারতের শত্রুরা সক্রিয়। আমাদের চেষ্টা করছে, ইন্টেলিজেন্সও ভালো আছে, কিন্তু তার মধ্যে দিয়েই একটা গাড়ি বোমা বিস্ফোরণ হয়ে গেল এবং মানুষজন মারা গেলেন, অনেকেই আহত। কি বলবেন? এই যে ব্লাস্টটা হলো, এই ব্লাস্টটা অনেকটা পুলওয়ামায় যেরকম হয়েছিল ঠিক সেরকমই একটা চলন্ত গাড়ি এসে ঢুকে পড়লো। যতক্ষণ পর্যন্ত এটার পুরো রিপোর্ট না আসছে, এক্সপার্টরা না বলছে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলা যায় না। কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এটা কাদের হাত থাকতে পারে। আমরা তো সবসময় বলি এগুলো পাকিস্তান করছে। পাকিস্তান তো খালি করতে পারে না, পাকিস্তানকে করাচ্ছে আমেরিকা। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এটা ভালো করে বুঝতে হবে। আমাদের এখানকার যেসব রাজনীতিবিদরা আছে সেই সব লোকেরা কি বলবে, ট্রিপল ইঞ্জিন সরকার, স্বরাষ্ট্রমন্ত্রীকে এখন রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত। একবারও এটা ভাবে না এই স্বরাষ্ট্রমন্ত্রী, এই প্রধানমন্ত্রী বা এই সরকারটা এখানে আছে বলে পুরো ভারতবর্ষটা ভালো মতো টিকে আছে। আপনি নিজেই ভেবে দেখুন, সত্যিকারের আমাদের দেশটা যদি শক্তিশালী না হতো, একটা সময় তো ছিল বাস স্ট্যান্ডে এখানে ওখানে সব জায়গায় বলতো টিফিন খুলবেন না, কোনো বাক্সতে হাত দেবেন না, কোনো জিনিসে হাত দেবেন না, কন্টিনিউ ফাটতো। এই যে কালকে যেটা করলো সিকিউরিটি ল্যাবস, আপনি যদি বলেন যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলাফেরা করছে, আমি আর আপনি যদি কোনো একটা কাজ এরকম করে বসি যে কোনো জায়গায়, আপনি বলুন হাওড়া স্টেশনে গিয়ে আপনি যে কোনো জায়গায় একটা বম লাগিয়ে আসতে পারবেন কি পারবেন না? পারবেন। আপনাদের পাড়ায় আপনি যেখানে খুব ঘন জনবসতি আছে বা গাড়ি যাচ্ছে সেখানে একটা কিছু লাগিয়ে দিয়ে আসতে পারবেন। কিন্তু এই ধরনের জিনিসটা সিকিউরিটি ল্যাবস যেটা বলছে, সিকিউরিটি ল্যাবস, পুলিশ বা সিকিউরিটি যেসব লোকেরা আছে তারা সব জিনিস কতটা দেখবে, কতটা চেক করবে, কতটা দেখবে। আবার আপনি দেখতে পাচ্ছেন যে কালকে ফরিদাবাদে এক ডাক্তারের বাড়িতে বিস্ফোরক পাওয়া গেছে, তার ছোট 2900 কেজি। মানে ওইটা যদি ধরা না পড়তো ওটা কিন্তু কাজে লাগতো, ওটা কিন্তু বিস্ফোরণ হতো মারাত্মক বেশি পরিমাণে। এবার এই এত বেশি পরিমাণের জন্য আবার আমাদের পলিটিক্যাল লিডাররা কি বলবে বলুন তো, এটা ঢুকলো কোথায় দিয়ে? বিদেশ থেকে যখন ঢুকেছে তাহলে সেই বিদেশে যারা বিএসএফ ছিল তারা কি করছিল, সেই বিএসএফ এর স্বরাষ্ট্রমন্ত্রী কেন ইস্তফা দেবে না? এই যে জিনিসগুলো বলে, এইগুলো ফালতু কথা বলে। আমি আর আপনি যদি সচেতন হই তাহলে আমাদের দেশটাকে আমরা বাঁচাতে পারবো। আমাদের খালি মন্ত্রীরাই পারবে না, খালি সিকিউরিটি এজেন্সি পারবে না, আমাদের সবাইকে এইভাবে ভীষণভাবে লেগে থাকতে হবে, তবে গিয়েই হবে। আজকে যে পজিশনটা আপনার বাংলাদেশে হয়ে আছে এবং পাকিস্তানে যে সিঁদুর হলো, তার আগে পেহেলগাম হলো, এইগুলো তারই সব প্রতিক্রিয়া। আবার বাংলাদেশের ব্যাপারটা আপনাকে একটু বলে দিই, এর সাথেই জড়িয়ে দিলাম, ঠিক আছে, ঢুকে যাক এর মধ্যেই। বাংলাদেশে এই যে মাঝখানে ইউনুস এই যে চায়না গেছিল, চায়না গিয়ে কি বলে এলো যে আমার সঙ্গে যেখানে 7 সিস্টার যেটাকে আমরা বলি, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, সব অরুণাচল প্রদেশ ইত্যাদি, যা নাগাল্যান্ড, ঠিক আছে, এই জায়গাগুলো 7 সিস্টার্স, এরা হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি, ল্যান্ডলক স্টেট, ঠিক আছে, ল্যান্ডলক স্টেট একদম। এর বন্দর দিয়ে ব্যবসার কোনো জায়গা নেই। আমাদের বাংলাদেশ থেকেই ব্যবসাটা হয় এবং চিকেন নেক যদি আমরা কেটে দেই, ভারতের মেনল্যান্ড থেকে কোনো জিনিস ঢুকতে পারবে না। এবং চায়না, আপনি আসুন এখানে ব্যবসা করুন, আমরাও ব্যবসা করব। এই কথাটা বলে কিন্তু ভুল করেছে ভারত। এটাকে প্রেস্টিজ ইস্যুতে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে এখন আপনি অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে ভারত নাকি 60 কিলোমিটার ঢুকে গেছে। দেখুন, এর সত্যতা যাচাই করিনি বা এখনো এটা জানা যাচ্ছে না, কিন্তু ভারত তার অ্যাক্টিভিটিস বাড়িয়ে দিয়েছে, প্রচন্ড অ্যাক্টিভিটিস বাড়িয়েছে। হাসিমারাতে রাফেল স্ট্যান্ড বাই, ঠিক আছে, আমাদের হেলিকপ্টার যে উইংগুলো আছে তারা সব স্ট্যান্ড বাই।
ট্যাঙ্ক এবং প্রায় 50,000 সৈন্য ডিপ্লয় করে দিয়েছে শিলিগুড়ির বিভিন্ন জায়গাতে। এই কথাটা শুনতে পাচ্ছি যে প্রায় 3টে এস্টাবলিশমেন্ট খাড়া করে দিল এর মধ্যেই। তার মানে আপনাকে বুঝতে হবে যে ভারত কিন্তু এই জিনিসটাকে নর্মাল ভাবে নেয়নি। এবার দেখুন ওর ক্ষতিটা কোথায় করলো, নিজের ক্ষতি নিজেই। ওরা প্রচুর পরিমাণে মাল এক্সপোর্ট করতো নর্থ ইস্টে। আমাদের নর্থ ইস্টও প্রচুর পরিমাণে মাল এক্সপোর্ট করতো এতে বাংলাদেশে। নর্থ ইস্টও স্বাবলম্বী হচ্ছিল, টাকা পয়সা পেত, ভালো হতো, সব ভালো ছিল, ঠিক আছে। হঠাৎ করে ওরা বললো আমরা এই জিনিসটা পাঠাবো না, আমরা ওই জিনিসটা পাঠাবো না। এবারে ভারতও কি করলো, আমাদের জিনিস পাঠানো বন্ধ করলো, পাল্টা দিল ভারত। হ্যাঁ, এবারে আমাদের মেনল্যান্ডে তো বেনেপল দিকে যায়, সেটা ছেড়ে দিন। নর্থ ইস্টে যে জিনিসগুলো যাচ্ছিল সেটা কি ছিল, সেখানে ছিল আমাদের তুলো, সেখানে ছিল আপনার কয়লা, সেখানে ছিল আদা, এই ধরনের জিনিস, মশলা, প্রচুর জিনিস যেত বাংলাদেশে। আমি মনে করি অবশ্যই তাদের ক্ষতি হয়েছে, কিন্তু এরা সামলে নিতে পারবে, সামলে নিতে পারবে। আমাদের ভারত সামলাবে, কিন্তু ওরা সামলাতে পারবে না। যেই বন্ধ করলো, এবারে ওকে ওই জিনিসটা বেশি দাম দিয়ে বাইরে থেকে অনেক টাকা বেশি দিয়ে, তার সাথে সাথে আরেকটা জিনিস করলো ওরা তখন, এগুলোকে বলে বোকামি। এই ইউনিস যেটা করলো, ও তো মৌলবাদটাই আসল। আমি ইউনিসের বোকামি কথাটাও আবার আপনাকে বলবো, ঠিক আছে? বেশি লম্বা হবে না তো? না বলুন। আচ্ছা, ঠিক আছে। আসলে বেশি লম্বা লোক শুনতে চায়, বুঝেছেন তো? কিন্তু আমাদের ইন্টারেস্টিং জিনিস। ওদের যে ব্যান্ডউইথ আসছিল আমাদের নর্থ ইস্টে পুরোটাই, ইন্টারনেটটা ওরা দিচ্ছিল সাবমারিন কেবল দিয়ে, ঠিক আছে? সাবমারিন কেবল বলতে আপনার সাবমারিন স্টেশন হয় জলের তলায়, ঠিক আছে? সেখান থেকে কক্সবাজার হয়ে আমাদের এখানে ঢুকছিল। ও হঠাৎ করে ব্যান্ডউইথ বন্ধ করলো। যখন ব্যান্ডউইথ বন্ধ করলো, ভারত কি করলো, নিজের বিএসএনএল কে আরো চাঙ্গা করে ইন্টারনেট চালু করে দিল, হয়ে গেল। এবারে আমাদের বেনেপল থেকে যে ব্যান্ডউইথটা আমরা দিতাম, ভারত সেটা বন্ধ করে দিল। ভারতের এখানে ক্ষতি হলো পয়সা, কিন্তু ও যে আমার কাছ থেকে পয়সা পেত ব্যান্ডউইথের, সেটা ওদের পুরো বন্ধ হয়ে গেল। এবারে এসে যেন ওরা এই যে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি নিচ্ছিল আদানির কাছ থেকে, যখন ইলেকট্রিসিটি নিচ্ছে, আদানির সাথে একটা নেশন টু নেশন তো কথা হয়, এবং এখানে ইন্টারেস্টটা কোথায়, একটা প্রাইভেট অপারেটরের কাছ থেকে নিচ্ছে, কিন্তু যখন টাকাটা দিতে হয় সেটা তো ফরেক্সে, সেই টাকাটা তো প্রথমে ভারতের কাছে, সরকারের কাছে ঢুকবে, তারপর সরকার কনভার্ট করে তাকে রুপিতে দেবে, সেই জন্য ভারতেরও ক্ষতি হয়, ঠিক আছে? যাই হোক, এরা যখন দুটো নেশনের কথা হচ্ছে, কিন্তু দুটো রাষ্ট্রের কথা, সেই জায়গাতে যখন ওরা একটা এগ্রিমেন্টে এসেছে যে আমি আদানির কাছ থেকে ইলেকট্রিক নেব, আদানি গোড্ডাতে ইলেকট্রিক প্লান্ট বসালো, মানে থার্মাল পাওয়ার বসালো। এই যে থার্মাল পাওয়ারটা বসালো 800 মেগাওয়াটের, আমার মনে হচ্ছে দুটো প্লান্ট বসিয়েছিল। এটা বসাবার পর ওদেরকে যেটা দেওয়া শুরু করেছিল সেটা 14 টাকা বা 14 টাকা কিছু পয়সা পার ইউনিট। এখন ওরা বলছে এটা 9 টাকা বা 9 টাকা কিছু পয়সায় আমাদের ইউনিট পাওয়া যাচ্ছে, ওদেরও কোনো প্রাইভেট অপারেটর আছে। কিন্তু তোমার তো একটা নেশন ওয়াইড একটা কথা হয়েছে, একটা এগ্রিমেন্ট হয়েছে, তো সেই জায়গাতে এটা 14 টাকা এখন কিছু বছর অবধি চলবে, তাতে তোমার ইনফ্রাস্ট্রাকচার খরচা আছে, সেটেলমেন্ট খরচা আছে কিছু, সেটা নিশ্চয়ই তোমার ওখানে লেখা আছে। কিন্তু আদানির সাথে এটা নিয়ে এখন ওদের লেগে আছে। আদানিও বলেছে যে আমাকে তাড়াতাড়ি পেমেন্ট করো, না হলে আমি তোমার ইলেকট্রিক বন্ধ করে দেবো। আদানি প্রায় বন্ধ করে দিয়েছিল মাঝখানে, আবার দেখছিল একটু, ওদের কাপড় শিল্প তো এখন পুরো ডুবে গেছে, শেষ হয়ে গেছে। এই জায়গাতে কিছুটা হয়তো টাকা দিয়ে দিয়েছে, প্রায় আমি দেখছিলাম 1200 না 1500 কোটি টাকা বাকি আছে, সেই জায়গায় এখন 500 কোটি টাকা মতো বাকি আছে। এখন ওরা এটা বলছে যে হাসিনা নাকি কাটমানি খেয়েছে, তো সেটা তাদের ব্যাপার, কিন্তু যখন দুটো নেশনের কথা হয় তখন তোমাকে এই জায়গাটা ভাবতে হবে। এই জায়গাটাতে এখন ওরা একটা জায়গায় ফেসে আছে, এবং এটা যদি করে আদানির কোনো কষ্ট হবে না। আদানি কিন্তু পুরো নর্থ ইস্টকে, ভুটানকে, নেপালকে ইলেকট্রিক দেবে, ভারতের ইলেকট্রিক আর ডেভেলপমেন্ট হবে, সেটা নিয়ে ভারতের কোনো চিন্তা নেই। এটা হয়ে গেল এক জায়গায়। এবারে ইউনুস না, চায়না একটা থলে নিয়ে বেরিয়েছিল। থলে নিয়ে বেরিয়ে মলদ্বীপের কাছে, শ্রীলঙ্কার কাছে, বাংলাদেশের কাছে, সবার, পাকিস্তানের কাছে, সবাইকে দিয়ে দিয়ে বেরিয়েছে, টাকা নাও, টাকা নাও। এই টাকার থলিতে যারা যারা হাত দিয়েছে তারাই ফেঁসেছে, তারা এখন ফেঁসে গেছে। তার মধ্যে থেকে আস্তে আস্তে নেপাল,
এখন শ্রীলঙ্কা, মলদ্বীপ সব ব্যাক করতে শুরু করেছে, মালয়েশিয়া সব কটাকে, মালয়েশিয়া আমাদের এগেন্সে যাচ্ছিল তো, একদম এগেন্সে কথা বলছিল, অনেকটা গেছিল, এখন বুঝতে পেরেছে। এবার এই চায়না, চীনের বন্ধু যে কি ভয়ঙ্কর জিনিস, চায়না এখন বলছে আমি যে তোমাকে টাকা দিয়েছি সে মাল দাও, এখন এই টাকা দিতে পারছে না। আমেরিকা জানে যে আমার এই পোষ্যপুত্র আজ না হলে কাল আবার আমার কোলে আসবে, আমেরিকার কাছে আবার গেছে, আমেরিকা আবার কিছু টাকা দিয়েছে, আমেরিকা বলেছে ভারতকে যতটা ডিস্টার্ব করতে পারো তুমি করো, এবং তুমি আরব, তুর্কি যেখান থেকে টাকা পেতে পারো নিয়ে নাও। এই তো ভারত বিরোধী ফান্ডিং পাকিস্তান পাচ্ছে, চায়না তো করছে, এদিকে আবার তুর্কি করছে, এবার সৌদি আরব যদি নাও করে অন্যান্য আরবিয়ান স্টেটগুলো করছে, সৌদি আরবও করছে, সেই জন্য সৌদি আরবকে আর তুর্কিকে ভারত ভয় দেখালো। আচ্ছা, যখন যুদ্ধের সময় সিঁদুর অপারেশনের সময় তুর্কি আর আজারবাইজান তো একদম চায়না এরা তো একদম সঙ্গে ছিল, এবং এখানে এসে সবকিছু মাল সাহায্য করেছে পাকিস্তান, তখন ড্রোন ওদের সেনাও ছিল এখানে, তুর্কি রীতিমতো অপারেশন করেছিল, চায়নার লোকও ছিল, মানে ভারতকে অপারেশন সিন্দুর প্রায় 3-4 দেশের সঙ্গে লড়তে হয়েছে, নামে পাকিস্তান কিন্তু পেছনে প্রায় 4টে কান্ট্রি, আজারবাইজানও ঢুকেছিল, যার জন্য আজারবাইজানের পাশে আর্মেনিয়াকে ভারত হেল্প করতে শুরু করলো, 100 বার করা দরকার, আর্মেনিয়া গ্রিসকে ভারত দারুণভাবে হেল্প করছে, একদম এই জায়গায় গিয়েছিল, তো অনেক লম্বা হয়ে গেছে, এবার এটা বন্ধ করুন। আর্মেনিয়া তো আমাদের হ্যালের তৈরি সুখোই তো কিনবে, সুখোই 30, না সুখোই তো আমাদের না, রাশিয়ার সঙ্গে দেখুন ও সেই জায়গায় যদি এখন যান আপনি, তাহলে আমাদের পুরোপুরি নেভি বা আর্মি অনেকটা বেস্ট অন রাশিয়া, মোটামুটি আমরা 60-65% ওদের উপর, আমাদের এয়ারফোর্স যদি বলেন এই দিকটাতে আমরা টেকনিক্যাল যে প্লেন আছে সেটা হচ্ছে গিয়ে স্পেনের, আমাদের কাছে ফ্রান্সের হচ্ছে মিরাজ, রাফেল, রাশিয়ার সুখোই, তারপর মিগ, এছাড়া যত গ্লোবমাস্টার আর অন্যান্য যে প্লেনগুলো আছে ট্রান্সপোর্টিং প্লেন, চিনুক, এইগুলো আবার আমেরিকা, হারকিউলিস আমেরিকা হারকিউলিসও, তো অ্যাপাচে এসছে, সরি অ্যাপাচে এসছে আমেরিকা থেকে। আমাদের কিন্তু ভারত সম্পূর্ণভাবে রাশিয়ার উপরে ডিপেন্ড থাকবে সেটা ভাবছে না, এই যে এখন তেজস, খুব ভুল হবে, তেজস কিন্তু ফাইটার প্লেন, কিন্তু কমপ্লিট ফাইটার প্লেন বলা যায় না, ইট ইজ এ সাপোর্টিং, মানে তেজসকে শুধু একা লড়াইয়ে পাঠালে কিন্তু হবে না। তেজসের ইঞ্জিন দিচ্ছে এখন জেনারেল ইলেকট্রিক্যাল আমেরিকা, এখন তেজসের ইঞ্জিনটা লাইটও হতে হবে, আরো পাওয়ারও বেশি হতে হবে, এরকম একটা ইঞ্জিন চাইছে, যেটা হচ্ছে গিয়ে জেনারেল ইলেকট্রিক্যাল 414, আচ্ছা, এটা একটুখানি ভারী হবে। এবার আমাদের এখানে এয়ারক্রাফটটা তৈরি হবে। এটা ছাড়া এই যে মাঝখানে দেখলেন আরেকটা জিনিস, আমেরিকার সাথে যে একটা চুক্তি হলো এত ঝামেলার পরেও, আরে পয়সাটা আসে কোথা থেকে? পয়সা আসে আপনার অস্ত্র থেকে, অস্ত্র, মেডিসিন অ্যান্ড অয়েল, এদের মাফিয়াদের সাথে যে লাগবে সে খতম হয়ে যাবে। ভারত যে সেই জায়গায় উঠে দাঁড়িয়েছে, আমাদের এখানে কমিউনিস্ট নেতাদের বোঝা উচিত, কমিউনিস্ট নেতাদের বোঝা উচিত, বা এই অন্যান্য যে রিজিনাল পার্টিগুলো আছে তাদের এটা বোঝা উচিত আমাদের। আচ্ছা, এই আমেরিকা যে এখন চুক্তিটা করলো, বুঝতে পারলেন? এই যে মাঝখানে একটা চুক্তি হলো না, 10 বছরের জন্য একটা চুক্তি করে নিয়েছে। এই চুক্তিটাতে সবচেয়ে বড় জিনিস বা একটা আশ্চর্যজনক জিনিস সেটা হয়েছে ওদের সাথে আমাদের হার্ডওয়্যার, মিলিটারি হার্ডওয়্যার মানে কেনা বেচা হবে। তার মানে ও আমার থেকে এবারে ব্রহ্মোস নেবে, ও আমার থেকে জ্যাভলিন ট্যাঙ্ক নেবে, ও আমার থেকে এবারে তেজসের ইঞ্জিন আসবে, কিন্তু তেজসের অর্ডার দেবে। বুঝতে পেরেছেন? ও এটা বুঝে গেছে ভারত কিন্তু হার্ডওয়্যারে এগিয়ে গেছে। হার্ডওয়্যার এই মানে অস্ত্রসজ্জায় ভারত কিন্তু এগোচ্ছে। এই জন্য ও এখন থেকে এই জিনিসটা করে নিল, ভারত কিন্তু সাপ্লাই দেবে। এবং ভারত এটা একবার যদি অস্ত্রের বাজারে ঠিক মতো নেমে যেতে পারে, তাহলে কিন্তু ভারত একদম
সুন্দর জায়গায় যাবে, অর্থনীতির খুব ভালো জায়গায় যাবে। ব্রহ্মোস যেরকম ওরা ফিলিপিন্সকে দিয়েছে, আবার এখন থাইল্যান্ডও চাইছে, আর আমাদের এখান থেকে আরেকটা হচ্ছে কি ট্যাঙ্ক ফ্যাঙ্ক গুলো বেরিন নিচ্ছে। এখন তো 20-22টা কান্ট্রি আছে যে ভারতের থেকে তেজসেরও অর্ডার নিয়ে চিন্তা ভাবনা করছে অনেক দেশ। তারপর আপনারা এই গার্ডেনের যে শিপ বিল্ডার্স আছে, ছোট ছোট যুদ্ধ জাহাজগুলো, শিপের ব্যাপারে এরকম যে আপনি খালি টিভিতে দেখবেন। এখন তো আমরা রিটায়ার হয়ে গেছি, তো যারা কোথাও কেউ চাকরিতে আছে বা কোথাও কোনো সূত্র ধরে কিছু জানতে পারি, আমাদের এখন আমার মনে হচ্ছে জার্মানি থেকে প্রায় 8 থেকে 9টা সাবমেরিন ঢুকবে। আচ্ছা। আর আমাদের কান্ট্রিতেও প্রায় 8-9টা সাবমেরিন তৈরি হচ্ছে। সেগুলো মোটামুটি আগামী 4-5 বছরের মধ্যে সব লঞ্চ করে যাবে। এবং শিপ, টাগ হোক, মাইনসুইপার্স হোক, ফ্রিগেট হোক, ডেস্ট্রয়ার হোক, ল্যান্ডিং শিপ হোক, টাগ হোক, সার্ভে হোক, ট্যাঙ্কার হোক, বিভিন্ন ধরনের শিপ তৈরি হচ্ছে। আমাদের যতগুলো ডকইয়ার্ড আছে সবাই মোটামুটি শিপের কাজ পেয়েছে। আমাদের গার্ডেনের শিপইয়ার্ডও দেখবেন প্রায় একটা করে শিপ লঞ্চ করে যাচ্ছে। ঠিক আছে, তো এটা ছাড়া আমি যেটা দেখছিলাম সামনের বছরই বোধহয় আমাদের বঙ্গোপসাগরে, বে অফ বেঙ্গলে একটা বিরাট বড় নেভির এক্সারসাইজ হতে যাচ্ছে। আচ্ছা। এবং সেটাতে প্রায় 30টা কান্ট্রি জয়েন করবে। রাশিয়া আমেরিকা দুজনেই থাকবে এটাতে। সেটার নাম বোধহয় খুব সম্ভবত মিলন দিয়েছে। সেটা এখন চলে আসবে, মেইন স্ট্রিম মিডিয়াতে চলে আসবে। তো ভারত তার শক্তিটা নিরন্তর বাড়িয়ে যাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। এবং ভারতকে যদি আজকে এইরকম শক্তি না বাড়ায়, তাহলে এই যে বোম ফাটাচ্ছে, রোজ বোম ফাটাবে। আপনাকে তো সেই জায়গায় আসতে হবে ভারতকে। শক্তি এখন দেখেই যেতে হবে, আমাদের জনসংখ্যাটা যেহেতু প্রচুর বেশি, ইকোনমিতে প্রচুর এগিয়ে গেল, এখনো আমাদের সেই শিক্ষাটা নেই যেখানে সেখানে থুতু ফেলা, যেখানে সেখানে পায়খানা করা, সিভিক সেন্সটা এখনো আসেনি। ট্রেনের বাথরুমে কিছু লিখে দেওয়া। আমি সেই আমেরিকার সেই জায়গায় আমার যেতে এখনো সময় লাগবে না। আমেরিকা তো সত্যি প্রচন্ড শক্তিশালী, টাকা পয়সার দিক থেকে শক্তিশালী, চায়নাও শক্তিশালী, কিন্তু আবার দেখবেন আমেরিকার মেডিকেল সিস্টেম, যদি কোনো গরিব মানুষের কিছু হয় না, মরে যাবে। আমাদের ভারতে যে সরকারি যে ট্রিটমেন্টটা ফ্রিতে পাচ্ছে, দাঁতে যদি কিছু একটা হয় আমরা তো ফ্রিতেও পাচ্ছি, সরকারি হসপিটাল আছে, খুব কম পয়সায় করে নিতে পারবেন। একটা রুট ক্যানেল আপনি 10,000 টাকা করে নেবেন, ওর ওখানে 2 লাখ টাকা লাগবে। এই কথা বললাম। তা আজকে আমরা অনেক বিষয় নিয়ে জানলাম। এবার পরবর্তী দিনে আসব আরও অন্য কোনো বিষয় নিয়ে, আরও পরবর্তী ঘটনা নিয়ে আলোচনার জন্য। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য।